14 বছর আগে আমাকে গুরু কৃপার আশ্রমে অস্ত্র চালনার জন্য পাঠানো হয়েছিল। এই নবাবগঞ্জের সর্বেশ্বর আমার পিতা শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী ছাড়া সবাই জানতেন আমি মৃত। আমি আমার পিতার মৃত্যুর শোকে কাতর হয়েছি, তবু পিতার সৎকর্ম থেকে বিরত ছিলাম। তাই আজ এই নবাবগঞ্জে সমস্ত দায়ভার আমি গ্রহণ করলাম। আমি আপনাদের কথা দিচ্ছি যে আমার রাজ্যের সমস্ত প্রজাদের আমি একদিনও অভুক্ত থাকতে দেব না। আপনারাই আমার পিতৃতুল্য। খুব ভালো, কিন্তু স্পিডটা একটু বেশি হয়ে গেছে, একটু কমালে ভালো লাগবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি হয়ে গেল, একটু বন্ধ। আর একবার যাবো, মানে স্যার ওটা বেশি হালকাও নয় বেশি স্পিডও বেশি হালকা। আমি রাজকুমার নবপল্ল, মানে কথাটা তো হবে পরিষ্কার আছে। আমি যদি আমি রাজকুমার নবপল্ল, আমি আজকে আপনাদের কাছে এই যে বক্তব্যগুলো না ঘাড়ে ঘাড়ে চেপে যাবে, কথাটা পরিষ্কার হবে না। হ্যাঁ, বক্তব্যটা বক্তৃতা হয়ে যাবে। বক্তৃতা হয়ে যাবে। বন্ধুগণ, আবার কি লিখতে আসছে? সর্বেশ্বর আমার পিতা শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী ছাড়া বাকি সকলেই জানতো আমি মৃত। এই অর্থে আমি নিজের পিতার মৃত্যু শোকে কাতর হয়েছি, তবু পিতার সৎকর্ম থেকে বিরত ছিল। তাই আমি আজ হইতে নবাবগঞ্জে সমস্ত দায়ী ভার গ্রহণ করলাম। যাবো রেডি? তুমি এটা পড়েছিলে জানো? টুকটুক করে দেখছি। আমি রাজকুমার নবপল্ল আজ থেকে ঠিক 14 বছর আগে আমাকে গুরু কৃপার আশ্রমে অস্ত্র চালনার জন্য পাঠানো হয়েছিল। এই নবাবগঞ্জের সর্বেশ্বর আমার পিতা শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী ছাড়া অ্যাক্টিংটা আগে যখন করলে একরকম, এখন যখন করছে একরকম। এর অর্থ কি হয়? যখন এই যে গুরু কৃপার আশ্রমে, তাই তো, যখন গুরু কৃপা, আগের বারে কি বললে যে গুরু কৃপার আশ্রমে, তাই তো, গুরু কৃপা যখন বললে প্রথমবার প্রণাম করলে, আবার এবারে কি করলে? গুরু কৃপার আশ্রমে। আমি যদি একটা লং শট নিই, হাতটা এই পেলাম, ক্লোজ শট নিলাম, এটা পেলাম, আমি দুটোকে ম্যাচ করাবো কি করে? বোঝা গেল? তাহলে আমাকে অ্যাক্টিংটাকে এটা বুঝতে হবে, আমি যতবারই টেক দেব আমার অ্যাক্টিং এর হাত পা মুভমেন্ট যা ছিল সবটা কিন্তু আমাকে ঠিক রাখতে হবে। যদি আমার এই কন্টিনিউটি ব্রেকটা হয়ে যায়, মানে আমি এই যে কথা বলছি যে তোমাকে হাত নাড়ছি, মুভমেন্ট করছি, হ্যাঁ, এটা করলাম, বললো কাটে, আবার শর্টটা নেবো, দেখা গেল আমার লং নিচ্ছিল পা থেকে মাথা পর্যন্ত, তখন আমি এভাবে বোঝাচ্ছিলাম, বুঝিয়েছি, এবার ক্লোজে চলে এলো, মানে আমার এইখান থেকে নিচ্ছে, তো আমার হাতটা তো অ্যাক্টিভিটিসটা তোমাকে এইভাবে বুঝিয়েছিলাম, এটাই থাকা উচিত। এবার আমি তখন বোঝানোর জন্য তোমাকে এই আমি চেঞ্জ করে ফেললাম, এরকম করছি, তখন আমার হাত দুটোর জায়গায় একটা হয়ে গেছে। এইবার লং থেকে যেই ক্লোজটাই উঠলো তখন দেখা যাচ্ছে একটা হাত, আগেরটাই ছিল আমার হাতটা এই কাটলো, চেঞ্জ, এরকম মেলাতে পারবে? তাহলে অ্যাক্টিং মানে শুধুমাত্র ডায়লগ বললাম এটা কিন্তু নয়, এই জায়গাটাকে ভালো করে মাথায় রাখতে হবে। যেটা আগেরটা থাকবে একই যেমন থাকবে, সেম অ্যাক্টিংটাও একই রকম থাকবে। যেমন তোমরা কল্যাণের কথা বলছো, হ্যাঁ, যে হেলা সই, এই যেমন কথা দেখছো হেলা সই, মানে এই ধরো হেলেছো, হ্যাঁ, এইভাবে দেখেছো, এই ক্লোজে হলেও সেটা তোমায় করতে হচ্ছে, হেলা সই ওটা আমাদের কল্যাণ না, এটা করছো, হ্যাঁ, বা হেলা লংটাই হয়তো দেখিয়েছে, যখন আগেরটাই হেলা সই ওটা আমাদের আঙুল তুলেছিল, পরেরটা বলছে হেলা সই ওটা আমাদের কল্যাণ না। এইবার দুটো শর্টকে আমি আর ম্যাচ করাতে পারবো না, তখন এ হয়তো খেয়াল নেই ডিরেক্টর বা ক্যামেরা, ওগুলো সবসময় তো কাজের চাপের মধ্যে দেখা যায় না। একটা আর্টিস্ট সেই যে নিজের প্রতিটা অ্যাক্টিভিটিস ঠিকঠাক রাখতে পারে, তবে তো তুমি আর্টিস্ট। তোমারটা তোমাকে খেয়াল রাখতে হবে। তোমাকে একটা ডায়লগ, আবার দেখা গেলো পরের ডায়লগটা মানে প্রথম থেকে পুরোটা হয়ে গেল, কত ব্রেন পরিষ্কার রাখতে হয়। এবার কাট 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 করে ক্লোজ গুলো নিচ্ছে, তোমাকে মনে রাখতে হবে কোন ডায়লগটার সময় তুমি এই হাতটা তুলেছিলে, কোন ডায়লগটার সময় বাঁ হাত তুলেছিলে, কোন ডায়লগের সময় তুমি প্রণাম করেছিলে, কোন ডায়লগের সময় হয়তো একবার ঘাড়ের কাছে এরকম অস্বস্তি ফিল করেছিলে, কোথায় হয়তো গা ঠেলে এরকম ভাবে বলেছিলে। যত কটা অ্যাক্টিভিটিস করেছো সেগুলোর ক্লোজ যাবে, এবং ওই অ্যাক্টিভিটিস এর সময় তোমার ডায়লগের কোন লাইনটা পড়েছিল সেই লাইনটার সময় হয়তো গা ঠেলে বলেছিলে হেলা সই, ক্লোজ যাচ্ছে। এবার তখন তুমি হয়তো আগের ডায়লগটাই বললে হ্যাঁ ওটা করলেন না, উল্টো হয়ে গেল। বুঝতে পেরেছো? তো এটা যখন হবে তখন কি হবে? ম্যাচ করবে না, মানে দুটো এতক্ষণ ধরে খেটে
দেখা গেল যে ওই একটা সিনকেই বসাতে পারছে, কেটে আর ওর সঙ্গে ক্লোজটা জুড়তে পারছে না, তাহলে নিয়ে তো লাভ হলো না। আমি এক গাদা শর্ট নিলাম, কিন্তু শর্টটা নিয়ে কি হলো, ফালতু নেওয়া হলো, সময় নষ্ট করা হয়েছে, ফেলে দিতে হলো। যার জন্য এই যে তোমরা ভাবো যে আমাকে ফ্রিতে কাজ করলেও আমি কাজ করবো, আর এক একজন দেখো 10,000, 20,000, 50,000 টাকা একদিনে পারিশ্রমিক নিচ্ছে, তো তাকে এত টাকা দিয়ে কাজ করাচ্ছে, তার থেকে আমাকে নিতে পারে। তার দামটা এত কেন? সে সবটা ভালো করতে পারে এবং সে মেপে জানে, তাদের অ্যাক্টিং গুলো একদম মাপ অনুযায়ী করবে, প্রতিবার একদম নিখুঁত একই জিনিস দেবে, তবে সেই অ্যাক্টিংটা ভালো হবে। তোকে শুনতে পেয়েছো? চল যাবো, চলো অ্যাকশন। আমি রাজকুমার নবপল্লব। আজ থেকে ঠিক 14 বছর আগে আমাকে গুরু কৃপার আশ্রমে অস্ত্র চালনার জন্য পাঠানো হয়েছিল। এই নবাবগঞ্জে সর্বেশ্বর আমার পিতা শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী ছাড়া সবাই জানতেন আমি মৃত। আমি আমার পিতার মৃত্যু শোকে কাতর হয়েছি, তবু পিতার সৎকর্ম থেকে বিরত ছিলাম। তাই আজ এই নবাবগঞ্জের সমস্ত দায়ভার আমি গ্রহণ করলাম। আমি আপনাদের কথা দিচ্ছি যে আমার রাজ্যের সমস্ত প্রজাদের আমি একদিনও অভুক্ত থাকতে দেব না। আপনারাই আমার বৃত্তি। ঠিক আছে, ভালো হয়েছে, কিন্তু বেশিরভাগই সবসময় অ্যাক্টিভিটিসে এই জায়গাটা বেশি হয়ে গেল। প্রতিকার কথা একটু চেঞ্জ করতে হবে এগুলো, ঠিক আছে? একটা আলাদা ফিল থাকে শরীরের মধ্যে এবং গ্ল্যামার বাড়ে গরম বাড়ে। ঠান্ডা একটু কুচকিছে, একদম ফ্যান ছাড়বেন না স্যার, ও আমার গরমে মরে যাবে। আলু সেদ্ধ। রেডি, অ্যাকশন। আমি রাজকুমারী, চলো রেডি, অ্যাকশন। আমি মহারানী, না সরি, আমি রাজকুমারী পল্লবী। আজ থেকে ঠিক 14 বছর আগে আমাকে গুরু কৃপার আশ্রমে পাঠানো হয়েছিল অস্ত্র চালানোর জন্য। এই রাজ্যের সর্বেশ্বর আমার পিতা শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী ছাড়া বাকি সবাই জানতেন আমি মৃত। তাই পিতৃ শোকে আমি কাতর ছিলাম, তবু পিতার সৎ কর্ম থেকে বিরত ছিলাম। তাই আমি এই নবাবগঞ্জের সকল দারভার আমি নিলাম। আমি মহারানী পল্লবী আপনাদেরকে কথা দিচ্ছি যে এই রাজ্যের কোনো প্রজারাই আজ থেকে অভুক্ত থাকবে না। মাঝে মাঝে রাজকুমারী, মাঝে মাঝে মহারানী।